একাকিত্বের রাজনীতি হুমকির ভাষা। হুমায়ুন কবির আসলে কার হয়ে খেলছেন? রাজনীতিতে কেউ যখন একা হয়ে পড়েন তখন তার ভাষা বদলে যায়। যুক্তির জায়গায় চলে আসে হুমকি, কৌশলের জায়গায় আসে চিৎকার। আজ হুমায়ুন কবির ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, অথচ মিম বা আইএসএফ কেউই তাকে পাত্তা দিচ্ছে না। সেই উপেক্ষার জ্বালাতে কি ভাঙড়ের নওশাদ সিদ্দিকীকে হারানোর হুঁশিয়ারি? প্রশ্নটা এখানেই। হুমায়ুন কবির কি সত্যি নওশাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, নাকি তাকে দুর্বল করার জন্য ব্যবহৃত একটি মোহরা? নতুন দল যে ইউপি খুলে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করে একের পর এক আবেগী বার্তা ছুড়েও যখন জোট রাজনীতিতে ঢোকা যায় না, তখন স্বাভাবিকভাবেই হতাশা আসে। সেই হতাশায় আজ সাংবাদিক বৈঠকে হুমায়ুনের মুখে ঝরে পড়ছে। নওশাদ নাকি বেশি চালাকি করছে, তৃণমূলের সঙ্গে অঙ্ক কষছে, এই অভিযোগ তুলে নিজেকে বিকল্প শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। ফুরফুরা শরীফে দৌড়ঝাঁপ, সিদ্দিকী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা, সবই হয়েছে, তবু নওশাদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ মেলেনি। বারবার আইএসএফ ও মিমের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েও ফ্রেন্ড লিস্টে জায়গা হয়নি, কারণ রাজনীতিতে স্মৃতি বড় নিষ্ঠুর। কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, আবার কখনো নির্দল। এই পাল্টুবাজ ইতিহাস কেউ সহজে ভুলে যায় না। এখানেই জন্ম নিয়েছে সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন। হুমায়ুন কবির কি আদেও তৃণমূল বিরোধী, নাকি মুসলিম ভোট ব্যাংকে বিভ্রান্তি তৈরির জন্য তাকে সামনে রাখা হয়েছে? ভাঙড়ের নওশাদ সিদ্দিকী তৃণমূলের জন্য অস্বস্তির নাম। সেই অস্বস্তি কমাতেই কি নতুন মুখ, নতুন দল, নতুন হুমকির ভাষা? যদি তাই হয়, তাহলে বি টিম তত্ত্ব আর গুজব নয়, তা রাজনৈতিক বাস্তবতা। আজ হুমায়ুন কবির নওশাদকে হারানোর কথা বলছেন, কিন্তু রাজনীতিতে হারানো জেতা শুধু বুথে হয় না, বিশ্বাসের ময়দানেও হয়। আর সেই ময়দানে হুমায়ুন কবির অনেক আগেই পিছিয়ে পড়েছেন। ভোটের আগেই নাটক আরো বাড়বে, হুঁশিয়ারি বাড়বে, অভিযোগ বাড়বে, কিন্তু প্রশ্ন একটাই থেকে যাবে, এই লড়াই আদেও আদর্শের নাকি পর্দার আড়ালে অন্য কারো স্ক্রিপ্ট? নওশাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দুবার অ্যারেস্ট হয়েছে। নওশাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের 100টা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে। তখন থেকেছে, কোন লিফটি নেমে গেছে, সব আছে, দিয়ে দেবো। এমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না, যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। 20টা সিট লেখ না, কাকে 20টা প্রার্থী দিবে, তারপরে কটা জিতবে, 5টা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছিল। তো যাক না, পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। আরে নির্বাচন কমিশন কোথায় দাঁড় করিয়েছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারিকে বলেন আর সিও কে বলেন। চিফ সেক্রেটারি কার আন্ডারে, ডিএমরা কার আন্ডারে? চিফ সেক্রেটারির আন্ডারে। জেলায় যান না, ব্লকে যান না, বুথ লেভেলে যান না। কি দিল্লির অফিসাররা করছে? ডিফেন্সের অফিসার করছে, না দিল্লির কোনো ল্যান্ড দপ্তরের অফিসাররা করছে, না কোনো শিক্ষা দপ্তরের অফিসাররা করছে? রাজ্য সরকারের আধিকারিকরাই তো এই নির্বাচনের কাজ করছে। কিন্তু তারা তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। আরে অধীনে হলো তো কি হলো? আপনাকে অধীনে কাজ করছে মানে কি? উনাকে কোথায় বলেছে? কোটা একটা দেখাক যে তোমাকে মাস্ট 1000 খসড়া তালিকা আছে, সেখানে তোমাকে 500কে নোটিশ করতে হবে, এটা ইলেকশন কমিশন বলেছে। একটা দেখাতে বলেন, দিতে বলুন। আপনার কি মনে হচ্ছে মুসলিমদেরকে টার্গেট করে এটা করা? হ্যাঁ, ভীতি প্রদর্শন করা হচ্ছে। কেন? মুসলিমরা যাতে আগামী দিনে মমতা ব্যানার্জি তাদের মাসিয়া, তাদের ভোটার লিস্টে নামটা রাখার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ক্রেডিট নেওয়ার জন্য তার আধিকারিকরা এসব করছে। এসব করে কোনো লাভ হবে না। আমি তো বলছি, মুসলমানদের জেনুইন যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা নমিনেশন ফর্ম পেয়েছে, সেই ফর্ম যারা ফিল আপ করে দিয়েছে, তাদের কাছে রিসিভ কপি আছে একটা করে। আমার বাড়িতে 4টে ভোটার, 4টে রিসিভ কপি আমার কাছে আছে। আমি খসড়া তালা দেখে নিয়েছি, সেখানে নামও আমার আছে। আমাকে যদি হিয়ারিং এর নোটিশ ডাকে, আমি তো যাবোই না। আমি সবাইকে নিষেধ করব যে কোথাও যাওয়ার দরকার নাই, অ্যাটেন্ড করারই দরকার নাই। দেখি না কটা নাম্বার দেয়। আপনি শুভেন্দু অধিকারীর মতো রাষ্ট্রবাদী মুসলমান বলছেন, রাষ্ট্রবাদী মুসলমান বলতে কাদের বোঝাচ্ছেন? শুভেন্দু বলে রাষ্ট্রবাদী মুসলমান, স্থায়ী যারা মুসলমান, জন্ম জন্মন থেকে যারা উত্তরসূরি হিসেবে তাদের বাপ দাদা, তার ঠাকুরদা যারা এখানে বসবাস করেছে। 1947 সালে ভারত স্বাধীনতা পেয়েছে। তারপরে কবে ভারত থেকে ভেঙে পশ্চিম পাকিস্তান হয়েছে, তারপরে পশ্চিম পাকিস্তান ভেঙে 1971 সালে শেখ মুজিবুর ইন্দিরা গান্ধীর দয়ায় বাংলাদেশ হয়েছে। এরা তো সবসময় বলে বাংলাদেশের অনুপ্রবেশকারী। কোথায় অনুপ্রবেশকারী? 58 লক্ষ নাম বাদ গেছে। কত হিন্দু লোক আর কত মুসলিম লোক? শুভেন্দুকে বলুন রিপোর্ট কার্ড বের করতে।
এসব বেকার চিল্লামিল্লি করে বাংলার মানুষকে বিভ্রান্ত করে লাভ হবে না। যেমন অভিষেক, তেমনি মমতা, তেমনি শুভেন্দু। এরা বলছে যে সব বেআইনি অনুপ্রবেশকারী। কোথায় বেআইনি অনুপ্রবেশকারী? মুর্শিদাবাদ জেলায় 2 লক্ষ মতো লোকের নাম বাদ দিয়েছে। 60 লক্ষ নাম ছিল, 58 লক্ষ আছে। কোথায় বেআইনি মুসলমান? ওখানে 2 লক্ষর ভিতরে দেখুন 1,40,000 হিন্দুদের নাম বাদ দিয়েছে। কমিশনকে জানিয়েছেন যে রাজ্য সরকারের আপনি বলছেন যেটা পরিকল্পনা মাফিকের প্রবেশ করে আছে। কমিশনকে জানিয়ে তার প্রয়োজন আমি মনে করছি না, কারণ এটা কমিশন এটা ইন্টেনশনালি করছে না। কমিশনকে নির্দেশ পালন করতে গিয়ে রাজ্য সরকারের লোয়ার লেভেলের আধিকারিকরা, ব্লক লেভেলের আধিকারিকরা এই মিসম্যানেজমেন্টটা চালাচ্ছে। আমি তাদের অফিসে গিয়ে হামলা করব, তাদের অফিসে গিয়ে ঘেরাও করব, তাদেরকে সোজা করব। হ্যাঁ, সমাধান অটোমেটিকলি হয়ে আছে। 58,20,000 বাদে সমস্ত নামের খসড়া তালিকা কোথাও পৌরসভায়, কোথাও পঞ্চায়েতে, কোথাও সরকারি বিভিন্ন দপ্তরের জায়গায় টাঙানো আছে। সেইটা অটোমেটিকলি জেনুইন ভোটার। এই 58,20,000 বাদ দিয়ে যে ভোটার, আর যেটা 18 বছর পুজবে যাদের 1/1/26-এ, তাদের যে নতুন ভাবে যে বার্থ সার্টিফিকেট দিয়ে যে ফর্ম ফিল আপ হবে, সেই সংখ্যাটা যা দাঁড়াবে সেটা 14 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণভাবে যেমন বলেছিল এসআইআর করব না, যেমন বলেছিল ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানবো না, আবার বলেছিল যে আমি মুখ্যমন্ত্রী থাকতে আমি তোমাদের সব দেখে নেব। তারপরে আজকে কি করেছে? পিভি সেলিমকে রাতারাতি অর্ডার দিচ্ছে 7 দিনের সময় দিয়ে আলাদা একটা পোর্টাল চালু করে। এসব চালাকি নাকি ক্ষমতায় বসে? নওশাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে 2 বার অ্যারেস্ট হয়েছে। নওশাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের 100টা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে। সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে 50টা ছেলে দেখা করেছে, আজকে আবার 100টা ছেলে দেখা করবে। বলছে যদি এটা করে একে যে কিভাবে হারাবো, আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে। নাম ভাই ওয়েট করো, কারোর জন্য কিছু খবর থাকলেও আপনাকে বলবো না। আপনি শুধু ওয়েট করেন 1 ফেব্রুয়ারির জন্য। কখন থেকেছে, কোন লিফট দিয়ে নেমে গেছে, সব আছে, দিয়ে দেবো। টিএমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না, যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। 20টা সিট লেখ না, কাকে 20টা প্রার্থী দিবে, তারপরে কটা জিতবে, 5টা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছিল। তো যাক না, পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার 2য়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। আপনার কাছে ওনার কি ডিমান্ড ছিল? কোনো কিছু আলোচনা হয়নি, সৌজন্য হয়েছে। তিনি যা বলেছেন আমি সেটা এগ্রি করেছিলাম। তারপরে তিনি যে নাটকবাজি করছেন, তিনি যে বড় বড় কথা বলছেন, কিছু সাংবাদিক বন্ধুকে উনি ওই দিন দেখা করেন, আমার কোনো দুঃখ হয়নি। আমি তো দেখা করার জন্য যাইনি, আমি ওখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকের কাছে গেছি, তাই সৌজন্য বাড়িতে গেছি, হয়নি কিছু ব্যাপার। উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে। উনি বিমান বোসকে অ্যাপ্লিকেশন করছে, হাতে পায়ে ধরে বেড়াচ্ছে। হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে, ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে। আমি কাউকে যাদের 3% ভোট আছে তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন ডালবো যে আমার সাথে জোট করেন? কোনো দরকার করে না। হুমায়ুন কবিরের হারানোর কিছু নেই। হুমায়ুন কবির ওপেন টু ওয়াল ছক্কা মারবে না, বোল্ড হয়ে বাড়ি ঢুকে যাবে। যদি বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোন দলের সদিচ্ছা থাকে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে, তিনি আমাকে আলিমউদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাবো, আমার কোনো ইগো নাই। কেউ যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব, আমার কোনো ইগো নাই। কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে।
সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না, এটুকু বলে দিই। কোর্ট আমি করছি না, নওশাদ করছে, গোপনে কার কার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে, সময় আসলে ওপেন করে দেবো। ওনাদেরকে যখন বলছি আপনি কিসের বেসিসে কি ডকুমেন্ট